মেয়েদের প্রোটেকশনের জন্য হাজারো আইন থাকে, ছেলেদের তো প্রোটেকশনের দরকারই পড়ে না। সমাজ মনে করে ছেলেদের ওপর আবার কিসের অত্যাচার। আসলে চামড়ার মতন মনের ওপরও যদি কালশিটের দাগগুলোকে, ফোসকাগুলোকে দেখানো যেত, তাহলে হয়তো 498-এর সঙ্গে 498B বলেও কিছু থাকতো। দীর্ঘশ্বাস ফেলে বলল প্রতিমদা, আসলে আজ সকালে একটা বিশেষ দরকারে আলিপুর কোর্টে গিয়েছিলাম। গিয়ে দেখি দোতলায় ডিস্ট্রিক্ট জাজের ঘরের সামনে দাঁড়িয়ে প্রতিমদা। আমাকে দেখে বলল ওর উকিল ওকে ওখানেই ওয়েট করিয়ে রেখে নিচে কাগজপত্র রেডি করতে গেছে। ব্যালকনির ধারে দাঁড়িয়ে গল্প করতে করতে সদ্য ফোটা কদম ফুলগুলোর দিকে তাকিয়ে প্রতিমদা যেন একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। হঠাৎ, বাবুরে, শরীরটা কেমন যেন করছে। চমকে উঠে ফিরে তাকালাম। আমরা দুজনেই দেখলাম প্রতিমদার মা বেঞ্চের থেকে উঠে এসেছেন। মুখ শুকনো, দাঁড়াতে কষ্ট হচ্ছে। প্রতিমদা তাড়াতাড়ি হাতটা ধরে সামনের চেয়ারে বসিয়ে দিল। উবু হয়ে বসে জিজ্ঞেস করলো, কি হচ্ছে মা, কি হচ্ছে বলো? একটু জল খাবে? মাসিমা ঘাড় নাড়াতেই ব্যাগ থেকে জল বের করে দিল প্রতিমদা। উনি কাঁপা কাঁপা হাতে বেশ খানিকটা জল খেয়ে কিছুটা যেন ধাতস্থ হলেন। তখন দাদা ভুরু কুচকে বলল, মা, তুমি প্রেশারের ওষুধটা খেয়ে বেরিয়েছিলে? উনি থতমত খেয়ে বললেন, না তো রে, আমি কোনো রকম নাকে মুখে গুঁজেই বেরিয়ে পড়েছি। প্রেশারের ওষুধটা খেতে একেবারে খেয়াল নেই। আর খেয়ালেরই বা কী দোষ, যা চলছে বাড়িতে। প্রতিমদা চিন্তিত স্বরে বলল, তোমার প্রেশার এত হাই, কিভাবে ম্যাসিভ অ্যাটাক থেকে ফিরিয়ে এনেছি বলো তো? যতই যা হোক, রেগুলার ওষুধগুলো তো তোমার স্ক্রিপ্ট করে যাওয়া অন্যায় মা। ভদ্রমহিলা মৃদু হেসে বললেন, আর ন্যায় অন্যায়? ন্যায় কাজ করলে কি আর আসামির কাঠগড়ায় হাত জোর করে বলতে হতো আমার কোনো দোষ নেই হুজুর? আমি বললাম, এইভাবে বলবেন না মাসিমা। পাড়ার সবাই জানে আপনারা কেমন মানুষ। এখন তো চারিদিকে শুধু ফেকেরই ছড়াছড়ি। ফেক প্রোফাইল, ফেক আইডি, ফেক এভিডেন্স, ফেক মামলার ভিড়ে হারিয়ে যাচ্ছে। প্রতিমদা এবার উঠে পাশের চেয়ারে বসে বলল, জানিস বুবুন, মায়ের সারাটা জীবন কষ্টে কেটে গেল। বাবা মারা গেলেন আমাদের একদম অসহায় অবস্থায় দেখে। বাবার চাকরিটা মা ভাগ্যিস পেয়েছিলেন, তাই অফিস সামলেও আমাকে কত কষ্ট করে মানুষ করলেন। রিটায়ারের পর প্রভিডেন্ট ফান্ডে যে টাকা ছিল তাই দিয়ে ফ্ল্যাটটা কিনে দিলেন। আমার বিয়ের যাবতীয় খরচ করলেন। এরপরেও শুধুমাত্র আমার জন্য আজ উঁচু মাথা নিচু করে আসামি কাবেরী সেনকে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হবে আমি নির্দোষ। পারলে আমায় ক্ষমা করো মা, আমি তোমার ভালো ছেলে হতে পারলাম না। পাশ থেকে কাবেরী মাসিমা হেসে বললেন, যার 8-এ সুখ হয় না তার 88-তেও সুখ হয় না রে বাবু। আমার কথা বাদই দে, তোর জীবনটা কি হবে বলতো? তারপর টেনশনের স্বরে বললেন, হ্যাঁ রে, জামিন নেওয়ার পর আর গ্রেপ্তার টেপ্তারের ভয় নেই তো? আমরা তো কোনো যৌতুক নিইনি রে বাবু। তাহলে কোর্টে বৌমা কেন লিখলো আমরা ওদের থেকে 2.5-3 লক্ষ টাকা জিনিস নিয়েছি? গরিবের মেয়ে বলে আমি নিজে পছন্দ করে এনেছিলাম, গা সাজিয়ে ঘটা করে আমি বিয়ে দিয়েছিলাম। মেয়ের মতো করে রাজ সুখে সে ছিল। আমার রাজপুত্র, রাজত্ব সবই তো ওর। কিন্তু এই মেয়ে যে এমন দিন দেখাবে স্বপ্নেও ভাবিনি।
হ্যাঁ রে বাবু, মিথ্যে মামলায় আমাদের কি জেল হয়ে যাবে? দেশে কি সত্যির কোনো দাম নেই? তারপর একটু থেমে বললেন, একটু ভেবে দেখ বাবা, তোর তো সমস্যা আমাকে নিয়েই। তুই বরং বৃদ্ধাশ্রমে আমাকে রেখে আয়, মাঝে মাঝে দেখে আসবি, ফোনে কথা হবে, ভিডিও কলেও কথা হবে। আমার বয়সী কত মানুষই তো সেখানে থাকে। আমার অনেক ফেসিলিটিও আছে। আমি তো কাগজে প্রায়ই অ্যাড দেখি। প্রতিমদা উত্তেজিত হয়ে বলল, এই নিয়ে বহুবার কথা হয়ে গেছে, বারবার এক কথা বলো না তো, বিরক্ত লাগে। যে থাকার সে শত অসুবিধা মানিয়ে নিয়েও থাকবে, আর যে না থাকার সে কিছুতেই থাকবে না। মাসিমা হেসে বললেন, আমি আর কতদিন বাঁচবো বল? হুট করে পড়লেই মরে যাব। শুধু শুধু কেন সংসারটা ভাঙবি বাবু? সারা জীবন এত কষ্ট করলাম, আর এটা তো সুখের জীবন রে। তাই জেদ করিস না। তোকে এইভাবে দেখতে কি আমার ভালো লাগে বল? প্রতিমদা আর কাবেরী মাসিমাকে চিনি প্রায় বছর 30 হবে, মানে জন্মের পর থেকেই। পাশাপাশি 2 আবাসন, মাঝে সরু একটা গলি, একটা রাস্তার ব্যবধান। শুনেছি স্বামী চলে যাওয়ার পরও এই 12 বছরের ছেলে নিয়ে মাসিমা কারো কাছে হাত পাতেননি, বাপের বাড়ির গলগ্রহ হতে চাননি। চেষ্টা করে স্বামীর চাকরিটা করেছিলেন, সামান্য মাইনেতেও ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলেন। শান্ত নির্বিবাদী, সদা হাস্যময় মাসিমা জীবনের সবচেয়ে কঠিন সময়টাতে ভেঙে না পড়ে আত্মমর্যাদায় মাথা উঁচু করে ঘুরে দাঁড়িয়েছিলেন। ছেলের মধ্যেও মান আর হুঁশ দুটোই ভরপুর বজায় রেখে মানুষ করতে পেরেছিলেন। মাহারা সাথী বৌদিকে অনেক আশা করে ঘরে নিয়ে এসেছিলেন, সংসারের চাবি তুলে দিয়েছিলেন মেয়ের মতন মনে করে। তবুও তাদের এই অবস্থা দেখে বড্ড কষ্ট হলো, আক্রোশ হতে লাগলো সমাজের ওপর, আইনের ওপর, মানুষের ওপর আর মনুষ্যত্বের ওপর। এইসবই ভাবছি, হঠাৎ দেখি সাথী বৌদি সিঁড়ি দিয়ে উপরে উঠছে। ওকে দেখেই আমি বা প্রতিমদা বাধা দেওয়ার আগেই কাবেরী মাসিমা ছুটে গিয়ে বৌদির হাত দুটো ধরে বললেন, বৌমা, মায়ের মন তো মানে না। তোমারও তো মা নেই, আমার মেয়ে মনে করে তোমাকে এ ঘরে এনেছি। এইসব হিংসে প্রতিহিংসে শুধু জীবন নষ্ট হয় গো মা। এভাবে দুটো জীবন নষ্ট হতে দিও না। তোমরা মানিয়ে গুছিয়ে নিয়ে চলো, তুমি যা চাও তাই হবে। সাথী বৌদি হেসে হেসে বলল, ছেলের সামনে একদম নাটক করবেন না। আপনি ভালো মনে চলে গেলেই আজ এসব কিছুই দেখতে হতো না। ভোগেন এখন ফলস কেসে। আর যদি মুক্তি চান তো আমার কথা মতো এই ফ্ল্যাট আমার নামে করে দিন, বা ক্যাশ 25 লক্ষ টাকা দিন। কেস এক্ষুনি তুলে নিচ্ছি বলেই দুরদার করে চলে গেলেন কোর্ট রুমের ভেতরে। ঠিক এমন সময় ডাক পড়ল, 29/2022, প্রতিম সেন এবং সাথী দত্ত সেন হাজির। প্রতিমদা আমাকে বলল, মাকে একটু ধরে আনতে পারবি বুবুন? আমি ধরে ধরে মাসিমাকে নিয়ে ভেতরে গেলাম। আসামি হাজির। কাবেরী মাসিমার প্রতিমদা হাত তুলে বলল, হাজির স্যার। আর সাথী বৌদি কাঠগড়ায় দাঁড়িয়ে বেমালুম বলে গেলেন তার উপর হওয়া অকথ্য অত্যাচারের বানানো গল্প, তার বাবার থেকে জবরদস্তি নেওয়া 15 লক্ষ টাকার মিথ্যে কাহিনী, তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সাজানো নাটক। কি নিপুণভাবে অভিনয় করতে পারে মানুষ। 2.5 মাস পর পরবর্তী ডেট দিতেই আমরা এজলাস থেকে বেরিয়ে এলাম। প্রতিমদা হতাশার সুরে বলল,
সারা জীবনের মামলা বুবুন বুঝলি? দেখলাম মাসিমা রীতিমতো ঘামছে। মানসিক শারীরিক এত ধকল, অপমান আর এত অসম্মান নিতে অপারগ প্রায় ৭৬-এর ভারী শরীরটা। মায়ের হাতটা শক্ত করে ধরে আস্তে আস্তে সামনের করিডর দিয়ে অদৃশ্য হয়ে গেল প্রতিমদা। আমি হতভম্ব হয়ে বসে পড়লাম চেয়ারে। দোতলার ঘর থেকে দিনের পর দিন আমি দেখেছি সাথী বৌদির শ্বশুর বাড়িতে অবাধ স্বাধীনতা। দেখেছি রাগে ওর জিনিসপত্র ভাঙচুর করার সন্ধেগুলো। দেখেছি কথায় কথায় মাসিমাকে অপমান করার দিনগুলো। দেখেছি শেঠ পরিবারের নতুন বউ হয়ে এসে ওর অবাধ কর্তৃত্ব। আর আজ এজলাসে দাঁড়িয়ে বৌদির এই রূপের সঙ্গে এক ফোঁটাও মেলাতে পারলাম না। মেয়েরা অত্যাচারিত হয় সত্যি, কিন্তু ঘরের কোণে, দেশের আনাচে কানাচে কত ছেলের নির্দোষ পরিবারের গল্পগুলো, মিথ্যে দোষারোপের গল্পগুলো মাথা হেঁট করে চলে। চাপে পড়ে নতি স্বীকার করে কত চোখের জলে আদালত চত্বর ভেসে যায়। আর অপরদিকে কত মেয়ে তাই দেখে বিজয়ের হাসি হাসে। তার খবর কি কেউ রাখে? কত স্বপ্ন ছারখার হয়ে যায় লক্ষ লক্ষ টাকার খোরপোশ জিতে। কত ছেলের বুকের রক্ত শুকিয়ে যায় হাজার হাজার টাকা মাসোহারা দিতে দিতে। কত ছেলের পরিবার মৃতপ্রায় হয়ে বেঁচে থাকে। আমি নির্দোষ হুজুর বলতে বলতে তার সমীক্ষা সামনে আসে। 498-এ হয়, 498B হয় না। মেয়েদের জন্য আইন হয়, ছেলেদের জন্য আইন হয় না। বধূ নির্যাতন হয়, বর নির্যাতন হয় না। আসলে ছেলেদের তো কাঁদতে নেই, অভিযোগ জানাতে নেই। ছেলেরা অত্যাচারিত হয় না, কারণ শারীরিক অত্যাচার সামনে আসে, মানসিক অত্যাচারের সংজ্ঞা হয় না। তাই ছেলেরা শুধু মুখ বুজে পুড়তে জানে, নিজে ছাই হয়েও অন্যকে আলো দিতে জানে। ছেলেরা অপবাদ মাথা পেতে নিতে জানে, ছেলেরা জল চোখে জমিয়ে রাখতে জানে। মনে মনে বললাম, দামি পারফিউম মেখে মনের দুর্গন্ধ তাড়ানো যায় না, দামি সানগ্লাস পরে লোভী মনটাকে বদলানো যায় না, ব্র্যান্ডেড জামা কাপড় পরে একটা ব্র্যান্ডেড সম্পর্ক তৈরি করা যায় না। তাই নিজের সততা, ধৈর্য আর নিজের উপর বিশ্বাস রেখো প্রতিমদা। গলা তুলে অন্যজনকে ছাপিয়ে গিয়ে প্রত্যেকবারই এভাবেই বলো, আমি নির্দোষ। কারণ আর যাই হোক, গলা তুলে মিথ্যেটা বলা যায় না।